দেখে মনে হচ্ছে না রসগোল্লা, আসলে কিন্তু এগুলো রসগোল্লা না, এগুলো হচ্ছে কাঁচা আমের মোরব্বা। আস্ত আম দিয়ে এই মোরব্বাটা তৈরি করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আস্ত আম দিয়ে মোরব্বা রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটার সাথে থাকবেন। প্রথমে এখানে আমি আম নিয়ে নিয়েছি। তো কাঁচা আম, এই আমগুলো একটু ছোট সাইজের ছিল, তাই আমি আস্ত আম দিয়ে এই মোরব্বাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে যদিও খোসাটা খুব ভালো ছাড়ানো হয়নি, তো মোরব্বা তৈরি করার জন্য কিন্তু আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে সবুজ যে অংশগুলো সেগুলো না থাকে, মানে খোসা অংশগুলো না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। আমের খোসাগুলো ছাড়িয়ে পানির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে এরকম যে সবুজ সবুজ আছে সেটা না থাকলে বেশি ভালো হয়। যাই হোক, আমি এই আমগুলোকে এখন খুব ভালো করে কেটে নেব। এই যে দুইটা কাঁটা চামচ একসাথে নিয়ে কেটে নিলে একটু বেশি সহজ হয়, মানে দ্রুত হয়ে যায়। তো যাই হোক, এই যে আমগুলো এগুলো নিজেদের পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। কাঁটা চামচ অথবা কাঠি দিয়েও এটাকে কেটে নিতে পারে। তো খুব ভালো করে কেটে নিতে হবে, যাতে করে আমটা একদম নরম হয়ে যায়, আমের ভিতরের যে রসটা সেটা বের হয়ে যায়। এরপর আমি আমগুলোকে কেটে নিয়েছি সবগুলো, এরপর ধুয়ে পানিটা চিপে ফেলে দিয়েছি। এখন হচ্ছে এই আমগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমি একটা গামলার মধ্যে এরকম পানি নিয়ে নিয়েছি বেশ কিছুটা। এরপর নিয়ে নিচ্ছি পান খাওয়ার যে চুন আছে সেই চুন। এটা হচ্ছে 5 টাকা অথবা 10 টাকা দিয়ে এরকম একটা কৌটা কিনতে পাওয়া যায়। তো একটা কিনে নিলে অনেকদিন অনেক কিছুর মধ্যে ব্যবহার করা যায়। পানির মধ্যে এই চুনটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে আমগুলোকে এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 5-6 ঘন্টা, অথবা এর থেকে বেশি ভিজিয়ে রাখলে ভালো। তো আমি এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 7-8 ঘন্টা অথবা 10 ঘন্টা। সন্ধ্যের দিক দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর সকালবেলা এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 4-5 বার পানি বদলে ধুয়ে তারপর হাত দিয়ে চেপে পানিটাকে ফেলে দিয়েছি। এখন একটা বড় সাইজের বলের মধ্যে নিয়ে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। মোরব্বার মধ্যে অবশ্যই চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে। তো এখানে প্রায় 2 থেকে 2.5 কেজি পরিমাণের চিনি আমি ব্যবহার করেছি। আর চিনিটা এখানে প্রথমে একটু কম দিয়েছিলাম, পরবর্তীতে ব্যবহার করবো। এখানে চিনিটা দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, সবগুলো আমের গায়ে যেন চিনিটা লেগে যায়। এরপর হচ্ছে ঢেকে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। এরপরে আমি চুলা চলে এলাম। চুলা একটা হাঁড়ির মধ্যে এই আমগুলোকে ঢেলে দিচ্ছি। তো চিনি সহ এটাকে ঢেলে দিতে হবে। আমার এই আমের তুলনায় কিন্তু হাঁড়িটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এখানে 2 টুকরা দারচিনি এবং 4টা এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে জাল করতে হবে। তো এখানে আমি বলেছিলাম পরবর্তীতে চিনি ব্যবহার করব, তো এখানে আমি আরো কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। মোরব্বার মধ্যে চিনি কম হলে মোরব্বাটা কিন্তু নরম হয়ে যায়, আমগুলো নরম হয়ে যায়, গলে যায়, সেক্ষেত্রে খেতে ভালো লাগে না। চিনিটা দিয়ে মিশিয়ে দিয়েছি। এখন এটাকে জাল করতে হবে যতক্ষণ না খুব ভালো করে বলক চলে আসছে আমের মধ্যে। যখন বলক চলে আসবে তখন চুলার হিটটাকে একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে দিয়ে এটাকে জাল করতে হবে, এতে করে আমের ভেতরে রসটা খুব ভালো করে ঢুকতে পারবে, চিনির শিরাটা। তো চাইলে এই পর্যায়ে রেখে দিতে পারেন, পরবর্তীতে আবার জাল করতে পারেন। তো আমি যে হাঁড়িটা নিয়েছিলাম অনেকটা বড় হয়ে গেছিল, তাই আমি হাঁড়িটা পরবর্তীতে বদলে দিয়েছি, একটু ছোট হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। তো এটা জাল করতে করতে যখন একদম আঠালো ভাব চলে আসবে চিনির শিরায়, তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই মোরব্বা তৈরি করার সময় নেড়ে চেড়ে দিতে হবে, যাতে করে সবগুলো আমের ভেতরে রসটা ঢুকতে পারে। এই পর্যায়ে নরম মনে হচ্ছে, ঠান্ডা হলে কিন্তু আমগুলো অনেকটাই শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এটাকে আরো কিছুক্ষণ জাল করে আমি চুলাটাকে অফ করে দেবো। আর এখানে আমের মোরব্বাটা দেখতে অনেকটা রসগোল্লার মতো লাগছে, কারণ আস্ত আম দিয়ে এই মোরব্বাটা তৈরি করা হয়েছে। আপনারা চাইলে কেটে 2 টুকরা করেও কিন্তু মোরব্বাটা সেম পদ্ধতিতে তৈরি করতে পারেন। তো মাশাআল্লাহ, এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার হয়েছে। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আমি পারফেক্ট মোরব্বা রেসিপি খুঁজছেন, তাহলে এই রেসিপি আপনার জন্য। এইভাবে তৈরি করলে মোরব্বাগুলো একটু গলে যাবে না এবং পারফেক্ট হবে। তো খুবই সহজ এই মোরব্বাগুলো তৈরি করা। এই রেসিপি দেখার পর কখনো আর ব্যর্থ হবেন না মোরব্বা তৈরি করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা রেসিপি। আশা করি রেসিপি ভালো লাগবে। প্রথমে কাঁচা আম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমের যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, যাতে করে সবুজ অংশটা না থাকে। এরপরে আমি আমটাকে 2 টুকরা করে কেটে আটিটাকে ফেলে দিয়েছি। এখন 2টা কাঁটা চামচ দিয়ে আমি এই আমগুলোকে কেটে নিচ্ছি। খুব ভালো করে কেটে নিতে হবে। তো এখানে আমি 2টা কাঁটা চামচ ব্যবহার করেছি, যাতে করে কাজটা খুব দ্রুত হয়ে যায়। তো আপনি আপনার পছন্দ মতো আমগুলোকে কেটে নিতে পারেন। আমটা কাটার পরে এইরকম নরম হয়ে যাবে, চাপ দিলে কিন্তু আমের ভেতরে যে রসটা সেটা খুব সহজেই বের হয়ে আসবে। আমটা যদি খুব ভালোভাবে কেটে না হয়, তাহলে কিন্তু মোরব্বা কখনোই পারফেক্ট হবে না। তো অবশ্যই একটু ধৈর্য সহকারে কেটে নেবেন। আর এইভাবে 2টা কাঁটা চামচ একসাথে নিয়ে যদি কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু অনেক দ্রুত কাজটা হয়ে যায়। ভিডিওতে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। যাই হোক, আমি আমগুলো কেটে নিচ্ছি এভাবে করে। তো এখানে আমি 4টা আম এভাবে কেটে নিয়েছি। এরপরে আমের রসটা ফেলে দিয়েছি। এখন একটা বাটির মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার অথবা সিরকা, যেটা আমরা আচারে ব্যবহার করি।
দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি পানির সাথে। এখন আগে থেকে কেচে রাখা আমগুলো এই পানির মধ্যে ভিজিয়ে দেবো। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এই কাজটা যদি রাতের বেলা করা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। আমি রাতের বেলা এই আমগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সকালবেলা এই মোরব্বাগুলো তৈরি করবো। তো সকালে উঠে আমি এই আমগুলোকে পানি থেকে খুব ভালো করে চেপে তুলে নিচ্ছি। এরপর 3-4 বার অথবা 5 বার পানি বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমের মধ্যে এক্সট্রা পানি হাত দিয়ে চেপে ফেলে দিব সবগুলো আমের। তো এখন হচ্ছে চুলা চলে এলাম। চুলা একটা হাঁড়ির মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি ব্যবহার করবো। 1 কাপ চিনি 1 কাপ পানি। প্রথমে আমি পানিটা 1 কাপের একটু কম দিয়েছিলাম, পরবর্তীতে আর কিছুটা দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দিয়েছি এখানে। এরপর 1 টুকরা দারচিনি এবং একটা এলাচ দিয়েছি সুন্দর একটা স্মেলের জন্য। তো এখন এটাকে আমি বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। শিরাটা জাল দিয়ে ঘন করা যাবে না। একটা বলক চলে আসলে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো দিয়ে দেওয়ার পর এটাকে জাল করে নেব যতক্ষণ না এই আমের মধ্যে খুব ভালো করে একটা বলক চলে আসছে সে পর্যন্ত হাই হিটে আমি এটাকে জাল করে নেব। হাই হিটে আমি জাল করছি। যখন খুব ভালো করে বলক চলে আসবে তখন এই আমগুলোকে একটু উল্টে দেব আর চুলার যে হিটটা সেটাকে কমিয়ে দেব। বলক চলে আসার পর হাই হিটে রান্না করা যাবে না, তাহলে দ্রুত চিনি শিরাটা শুকিয়ে যাবে। আমের ভিতরে চিনি শিরাটা খুব ভালো করে ঢুকবে না। তাই অবশ্যই চুলার হিটটা কমিয়ে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে। মাঝে মাঝে অবশ্যই একটু উল্টে দিতে হবে, মানে উল্টে পাল্টে দিলে চিনি শিরাটা খুব ভালো করে আমের ভিতরে ঢুকতে পারবে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বেশ কিছুক্ষণ জাল করার পর আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমগুলো একদম স্বচ্ছ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে আমের ভিতরে চিনি শিরা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। তো বেশি পরিমাণে মোরব্বা তৈরি করে যদি সারা বছর সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে এই পর্যায়ে 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন। এতে করে সারা বছরের জন্য এই মোরব্বা ভালো থাকবে। এটা আমার তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এটা এত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। তো যেটা বলছিলাম ভিনেগার দিলে দেখা যায় সারা বছর এটাকে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, এটা নষ্ট হয় না। মোরব্বাটা তৈরি হওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে একটা কাঁচের জারে ভরে যদি নরমাল ফ্রিজে রেখে দেন সারা বছর এটা স্বাদ নিতে পারবেন। তো আমি যেহেতু কম করে তৈরি করেছি এটা একদিনই শেষ হয়ে যাবে, তাই আমি এখানে ভিনেগার লাউ দিয়ে দোকানের মতো পারফেক্ট মোরব্বা তৈরি করা যায় শুনেছেন কখনো? খেয়েছেন কখনো? আশা করি খাননি। আমরা সবাই জানি চাল কুমড়ো দিয়ে এই মোরব্বাগুলো তৈরি করা হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করবো লাউ দিয়ে এই মোরব্বাটা একদম পারফেক্ট ভাবে তৈরি করে দেখাচ্ছি। আর সেটা আবার ফেলে দেওয়ার মতো লাউ, মানে এই লাউটা আমাদের খাওয়ার উপযোগী না, এই লাউটা আমাদের কোনো কাজে লাগবে না। আর এই লাউটা দিয়ে আমি কিন্তু মোরব্বাটা তৈরি করবো, আর সেটাও একদম পারফেক্ট হবে দোকানের মতো। তো আশা করি রেসিপি ভালো লাগবে, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবে। তো আমি এখানে একটা পাকা লাউ নিয়েছি, মানে এতটা শক্ত হয়েছে যে বটি দিয়ে কাটা যাচ্ছিল না। তো আমি যাই হোক কষ্ট করে এই লাউটাকে কেটে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই লাউটা আমি কিভাবে কেটে নিচ্ছি, অনেকটা শক্ত হয়েছে। তো আপনারা কিন্তু যদি লাউ দিয়ে তৈরি করার চেষ্টা করেন মোরব্বা তাহলে এইরকম একটু পাকা লাউ নেবেন। আর শক্ত হয়ে যায় যে লাউগুলো সেগুলো নরম লাউ দিয়ে কিন্তু হবে না এই মোরব্বাটা। যাই হোক আমি কিন্তু এই লাউটাকে কেটে নিচ্ছি। আমি মানে বিচিগুলো দেখাচ্ছি যে বিচিগুলো কতটা শক্ত হয়েছে, একদম কালো হয়ে গেছে। তো এটাকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি যাতে করে এটা খোসাটা ছাড়াতে সুবিধা হয়। তো এখন হচ্ছে এই লাউয়ের যে খোসা সেটাকে ছাড়িয়ে নিতে হবে। ওই যে স্কিনটাকে একটু মোটা করে ফেলে দিতে হবে। আমি বটি দিয়ে কাজটা করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো এই কাজটা করে নিতে পারেন যদি বাসায় ট্রাই করেন আর কি। তো যাই হোক আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলো একইভাবে, এই যেভাবে করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এই যে লাউয়ের যে ভেতরের বিচির অংশটা সেটা কিন্তু কেটে ফেলে দিয়েছি, ভিডিওতে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমি এই লাউগুলোকে একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কাঁটা চামচ নিয়েছি এখানে দুইটা কাঁটা চামচ একসাথে নিয়ে আমি এভাবে করে একটু কেটে নিচ্ছি। যেভাবে করে আমরা আম মোরব্বা দেওয়ার সময় কেটে নিই, আমের মোরব্বা তৈরি করার সময় সেভাবে করে কিন্তু এটাকে কেটে নিতে হবে খুব ভালোভাবে। উপরে হালকা করে কেটে নিলে কিন্তু হবে না, একদম যেন নিচ পর্যন্ত পৌঁছে যায় কাঁটা চামচটা, সেভাবে করে এটাকে কেটে নিতে হবে। তো খুব ভালোভাবে কেটে নিলে কিন্তু এই যে লাউ পকোড়াটা একদম নরম হয়ে যায়, ভেতর থেকে কতটা পানি বের হয়ে আসছে দেখতে পাচ্ছেন। তো একইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নিব। আর লাউয়ের যে এপাশ ওপাশে কিন্তু ছিদ্রগুলো দেখা যাচ্ছিল, আপনারা একটু ভিডিওটা ফলো করবেন, যদি বাসায় ট্রাই করেন সম্পূর্ণ টিপস ফলো করবেন। এর আগেও কিন্তু আমি লাউ দিয়ে মোরব্বা তৈরি করার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও তৈরি করছিলাম, তাই ভিডিওটা ভাবলাম শেয়ার করি আপনাদের সাথে। আর এটা একদম সহজ, মানে চাল কুমড়া সবসময় হাতের কাছে পাওয়া যায় না, কিন্তু লাউ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যখনই এরকম লাউগুলো শক্ত হয়ে যায় সেগুলোকে ফেলে না দিয়ে এরকম ভাবে মোরব্বা তৈরি করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। এই মোরব্বা তৈরি করে সারা বছর রেখে দেওয়া যাবে, বিভিন্ন রেসিপিতে এগুলো ব্যবহার করা যাবে। যাই হোক আমি এই যে সবগুলো এভাবে করে কেটে নিয়েছি, আর খুব বেশি সময় লাগে না, একদমই সহজ। তো যাই হোক এগুলো কেটে নেওয়ার পর এখন আমি একটা বড় সাইজের গামলার মধ্যে বেশ কিছুটা পানি নিয়েছি। এখন এখানে নিয়েছি পান খাওয়ার যে চুন থাকে সেই চুন, পান খাওয়ার যে চুনটা ব্যবহার করা হয় সেই চুনটাকে নিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণে। এখন এই চুন পানির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
অবশ্যই কিন্তু এই চুনের পানির মধ্যে এই যে লাউ টুকরোগুলো সেগুলো ভিজিয়ে রেখে দিতে হবে। এই স্টেপটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু মোরব্বা পারফেক্ট হবে না। অবশ্যই এইভাবে করে চুনের পানির মধ্যে লাউগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে। তো আমি চুনটাকে খুব ভালোভাবে পানির মধ্যে মিশিয়ে নিয়েছি। এখন লাউয়ের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। মানে লাউয়ের যে কেটে নেওয়ার পরে লাউয়ের টুকরোর মধ্যে পানিটা থাকে সেটাকে একটু চিপে ফেলে দিয়ে তারপরে হচ্ছে এই চুনের পানির মধ্যে ভিজিয়ে রেখে দেবো প্রায় 8 থেকে 10 ঘন্টার জন্য। এর থেকে বেশি রাখলে আরো বেশি ভালো। তো আমি রাতের বেলায় এটা করছিলাম, মানে সন্ধ্যার দিক দিয়ে এই কাজটা করেছি, কেটে নিয়েছি। এরপর হচ্ছে পানির মধ্যে চুনের পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। পরের দিন আমি মোরব্বাটা তৈরি করবো। যাই হোক, এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি 8 থেকে 10 ঘন্টা অথবা সারা রাত রেখে দেবো। তারপরে মোরব্বাটা তৈরি করার জন্য একদম পারফেক্ট হবে। তো ঢেকে রেখে দিলাম। আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন এটাকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই জায়গাটা একটু স্কিপ হয়ে গেছে। তো চুনের পানি থেকে তুলে 4-5 বার পানি বদলে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে করে এই যে লাউয়ের টুকরোর মধ্যে একটু চুনের পানি না থাকে। তো এরপরে হচ্ছে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে বড় বড় তৈরি করতে পারেন। আমি একটু ছোট করে এভাবে করে কেটে নিচ্ছি নিজেদের পছন্দ অনুযায়ী। এটার কোনো ধরা বাধা নেই। আমি এরকম একটু ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আমি এটাকে মোরব্বা তৈরি করবো। সবগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চুলা চলে যাচ্ছি। চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি দিয়েছি। এরপর 4টা এলাচ দিয়ে দিলাম। এতে করে এই লাউয়ের যে একটা বাজে একটা স্মেল থাকে সেটা থাকবে না, সুন্দর একটা এলাচের ফ্লেভার আসবে এর মধ্যে। ওই পানিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে 80%। পুরোপুরি 100% সেদ্ধ করা যাবে না, এটাকে 80% সেদ্ধ করে নিতে হবে। হাই হিটে আমি সেদ্ধ করে নিচ্ছি যতক্ষণ না 80% সেদ্ধ হয়ে যাচ্ছে সেই পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটা কিন্তু বলক চলে এসেছে। আর এটা সেদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। তো আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু বোঝাই যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ করে একদমই গলিয়ে ফেলা যাবে না। এটা 80% সেদ্ধ হলে তারপর এটাকে একটু চেক করে নিতে হবে। একটা কাঠি ঢুকিয়ে নিলে বোঝা যাবে যে এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এটা একটু চেক করে নিয়েছি। এখন হচ্ছে এই যে লাউ টুকরোগুলো সেদ্ধ হওয়ার পর এরকম একটু স্বচ্ছ হয়ে যাবে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এটাকে পানি ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এরপর গরম থাকা অবস্থাতে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি, মানে যে হাঁড়িতে আমি মোরব্বাটা তৈরি করবো সেটার মধ্যে নিয়ে নিয়েছি। গরম লাউয়ের টুকরোগুলোর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কম দেওয়া যাবে না, এই মোরব্বা তৈরি করতে চিনির পরিমাণটা একটু বেশি লাগে। যতটুকু লাউ ঠিক ততটুকুই চিনি দেওয়ার চেষ্টা করবেন। যদি 1 কেজি লাউ হয়, মানে এই যে এই পর্যায়ে মেপে নিতে পারেন। 1 কেজি লাউ হলে 1 কেজি চিনি দেবেন, 2 কেজি লাউ হলে 2 কেজি চিনি দেবেন, অথবা একটু বেশি দিয়ে দেবেন। তবে কম দেওয়া যাবে না, কম দিলে একদম পারফেক্ট ভাবে মোরব্বাটা তৈরি হবে না। যাই হোক, চিনিটা গরম লাউয়ের মধ্যে দেওয়ার পরে চিনিটা কিছুক্ষণের মধ্যে এরকম গলে যায়। আমি কিন্তু চুলা বসিয়ে দিয়েছি, এই হাঁড়িটাকে বসিয়ে দেওয়ার পর এখন হচ্ছে জাল করে নেব। আর চিনিটা গলে কিন্তু অনেকটা পানি উঠে আসবে। তারপরে হচ্ছে জাল করতে করতে এই যে এইরকম আঠালো ভাব হয়ে যাবে। তো এটা এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করা যাবে না। এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করতে হবে, তা নাহলে নিচে থেকে পুড়ে যাবে চিনিটা। আর চিনিটা ক্যারামেল হয়ে গেলে এই যে মোরব্বার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যখন এরকম আঠালো ভাব চলে আসবে চিনি শিরায়, তখনই কিন্তু ঘন ঘন এরকম ভাবে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে করে সবগুলো লাউয়ের টুকরায় চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকতে পারে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ চিনির শিরা একদমই কিন্তু কমে গেছে। আর লাউয়ের গায়ে একদম চিনির শিরাটা মাখা মাখা অবস্থায় হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আমার অনবরত নাড়তে থাকতে হবে। তো অনেকে আছেন যে এই পর্যায়ে লাউয়ের টুকরোগুলোকে নামিয়ে নেন। এই পর্যায়ে যদি নামিয়ে নেন একটা একটা আলাদা আলাদা করে তারপরে ছড়িয়ে দিতে হবে, সেক্ষেত্রেও কিন্তু চিনিটা জমে যায়। তবে আমি সেটা করবো না, আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করবো যতক্ষণ না চিনির শিরাটা পুরোপুরি এই লাউয়ের গায়ে লেগে যাচ্ছে, মানে একটুও চিনির শিরা থাকবে না, সে পর্যন্তই এটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো এই পর্যায়ে নাড়াচাড়া থামাবেন না অবশ্যই, যাতে করে নিচে থেকে পুড়ে না যায়। চিনিটা পুড়ে গেলে ক্যারামেল হয়ে যাবে, সেক্ষেত্রে এটার যে স্মেল সেটা নষ্ট হয়ে যাবে, আর হচ্ছে কালারটাও নষ্ট হয়ে যাবে। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার যে স্প্যাচুলাটা খুন্তিটা ওটার মধ্যে কিন্তু চিনিটা জমাট বেঁধে গেছে। আর যে হাড়ের সাইডগুলো থেকেও কিন্তু চিনির জমাট বেঁধে গেছে। তো এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিতে হবে। অফ করে একটু অনবরত নাড়তে থাকতে হবে, যাতে করে লাউয়ের টুকরোগুলো একটার গায়ে একটা লেগে না থাকে। সেজন্য কিছুক্ষণ নাড়াচাড়া করলে দেখা যাবে চিনিটা যখন একটু ঠান্ডা হতে থাকবে এই লাউয়ের টুকরোগুলো, তখন কিন্তু সবগুলো মোরব্বা আলাদা আলাদা হয়ে যাবে, একটার গায়ে একটা লেগে থাকবে না। তো চুলাটা কিন্তু এই পর্যায়ে অবশ্যই অফ করে রাখতে হবে। আর এই যে এরকম একটু নেড়ে চেড়ে যেতে হবে, যতটুকু চিনি এই লাউয়ের মধ্যে নেওয়ার দরকার ততটুকুই নেবে।
এর যে বেশি এক্সট্রা থাকবে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর যতটা ঠান্ডা হতে থাকবে, এই পর্যায়ে যত সময় যেতে থাকবে ততই কিন্তু মোরব্বার কালারটা চেঞ্জ হতে থাকবে, মোরব্বাটা শক্ত হতে থাকবে, উপরে চিনি জমাট বেঁধে যেতে থাকবে। তো এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ। এখন হচ্ছে রেখে দিলেই হবে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। মানে এটা যত সময় যাবে ততই কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকবে, মোরব্বাটা একদম শক্ত, বাইরে যে বাজারে কিনা মোরব্বা সেরকমই শক্ত হতে থাকবে। তো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এখন হচ্ছে ঠান্ডা করে নেব। আজকের এই রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর এইরকম রেসিপি কখনো তৈরি করেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে চিনি যে এক্সট্রা চিনিগুলো সেগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে নিচে কিন্তু গুঁড়ো গুঁড়ো চিনি রয়ে গেছে। তো ঠান্ডা হওয়ার পর, কিছুটা ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই পর্যায়ে গরম ছিল তাই আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না। তো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে, এই পর্যায়ে কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে এসেছে। তো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, একটা গায়ে একটা লেগে থাকছে না। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। উপরে একদম চিনি জমাট বাঁধা আর ভেতরে একদম রসালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এই মোরব্বাটা তৈরি করে ইনশাআল্লাহ 1 বছর পর্যন্ত বাইরেই রাখা যাবে। আর যদি নরমাল ফ্রিজে রেখে দেন সেক্ষেত্রে আরো বেশি ভালো হবে। এটা দিয়ে যে কোনো ডেজার্ট খাবার তৈরি করতে পারেন, কেক, পাউরুটি অথবা বিভিন্ন ডেজার্ট আইটেমে এটা ব্যবহার করতে পারেন, একদম পারফেক্ট হয়েছে। তো আমি এই মোরব্বাগুলো কিন্তু প্রায় 1 সপ্তাহ আগে তৈরি করেছিলাম, আর আজকে তো প্রায় শেষের দিকে আজকের ভিডিওটা শেয়ার করলাম। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।